লাইসেন্স পেল স্টারলিংক। সব দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরে নির্বাচন। ঐকমত্যে আসা সংস্কার বাস্তবায়ন করার আহ্বান নূরের। 6 মাসের মধ্যে সর্বনিম্নে ডিএসই সূচক। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি। আবাহনী না মোহামেডান, কার হাতে উঠবে শিরোপা? আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার এই লাইসেন্স অনুমোদন করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কর্তৃক গত 25শে মার্চ নন জিও স্টেশনারি অরবিট জিএনএসও স্যাটেলাইট সার্ভিস অপারেটর ইন বাংলাদেশ শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করে। ওই গাইডলাইনের আওতায় স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ নন জিও স্টেশনারি অরবিট এনজিএসও স্যাটেলাইট সার্ভিস অপারেটর লাইসেন্স প্রাপ্তির জন্য প্রযোজ্য ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ বিটিআরসি বরাবর আবেদন করেছে। প্রতিষ্ঠানটির অনুকূলে আবেদনকৃত লাইসেন্স ইস্যুর জন্য গত 21শে এপ্রিল অনুষ্ঠিত 294তম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটের নতুন সংযোজন। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। সব দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরে নির্বাচন হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টানা 15 বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করার চ্যালেঞ্জের বলেও সাক্ষাৎকারে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ধ্বংস করা অর্থনীতিকে পুনরুদ্ধার করে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার। এ পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে ঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, যে সংস্কারগুলো আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনে বাস্তবায়ন করতে হবে। সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নূর। নূরের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছে। তিনি বলেন, আমরা সকলেই যেন প্রতিশ্রুতিবদ্ধ থেকে জোর দিয়ে হলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কার্যকর সংস্কারগুলো বাস্তবায়ন করি। সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ এবং দেশকে প্রাধান্য দিই। এটা কমিশনের কাছে চাওয়া। 4 বছর তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও 4 বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর হচ্ছে। এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, তো যে কারণে হয়তো আর এখানে একমত আমরা, যেগুলো মূলত দ্বিমত ছিল ওই কেন্দ্রিক আলোচনাগুলো হয়েছে। প্রধানমন্ত্রী, কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা 2021 সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন। তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে। শুধু এখানে তো আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন নেই। আমরা একেবারে পরপর বলেন কিংবা সব মিলে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদ্দশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবেন, এটা আমরা বলেছি। টু দ্য পয়েন্টে এখানে হয়তো এখন এই আমাদের স্প্রেডশিট আলোক আছে, ধরেন আমরা একমত এরকম জায়গায় হয়েছি যে লাগবে না আমাদের একমত থাকলে আমরা, তারা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল এখানে কিছু ফ্লেক্সিবল হয়েছে এবং এটা হলে বেটার, সেই ক্রাইটেরিয়া আমরা পুরোপুরি একমত হয়েছি। যেমন দুর্নীতি দমন কমিশন আছে 2টো, তারপরে আপনার এই যে স্থানীয় সরকারের জন্য একটা যে কমিশন করা হবে, এইটাতে আগে আমরা একমত ছিলাম না, এখন এটাতে একমত হয়েছি। আমাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দেই, সেখানে লেখাই ছিল যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এবং সংস্কারগুলো এই সরকার অধীনেই বাস্তবায়ন হবে। সেখানে আমরা বলেছি এবং আজকে সেটাই বলছি, বাস্তবায়নের জন্য গণভোট, যেহেতু এই নতুন গৃহীত সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করতে চাই, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট কিংবা 100 নারী সদস্য, এই বিষয়গুলোতে সব দল একমত হচ্ছে, তাহলে তো এটা এখন থেকেই শুরু করতে হবে। শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে, নির্বাচনের একই সাথে করার তো সুযোগ নেই। কারণ আমরা এই নতুন সিস্টেমে এবং এই সরকার অধীনেই নির্বাচনটা চাচ্ছি, সংস্কারগুলোর বাস্তবায়ন চাচ্ছি। একদিনের ব্যবধানে ফের পতন হলো দেশের শেয়ার বাজারে।
টানা 9 দিনের পতনের পর রোববার শেষ 1.5 ঘন্টার ম্যাজিকে সূচকের মধ্যে দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছিল। কিন্তু আজ সোমবার ফের পতনের ধারায় ফিরেছে বাজার। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ ইস্যুর দর কমে যাওয়ায় দিন শেষে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি প্রধান সূচক ডিএসএক্স এর পতন হয়েছে 42 পয়েন্টেরও বেশি। এর ফলে দিন শেষে ডিএসিএক্স দাঁড়িয়েছে 4,952 পয়েন্টে। এটি গত 6 মাসের মধ্যে ডিএসি সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে গত 28 অক্টোবর ডিএসি সূচকের সর্বনিম্ন অবস্থান ছিল 4,898 পয়েন্ট। এক্সিকিউশন সেগুলি অনুপস্থিত। একটা সংস্কার দরকার বা একটা টাস্কফোর্স, একটা বিরাট রেকমেন্ডেশন নিয়ে আসবে যেটা ইমপ্লিমেন্ট করলে বাজারের অবস্থা ভালো হয়ে যাবে, এরকম পরিস্থিতি আমার মনে হয় নাই। বাজারের যে আইন কানুন আছে, যে নিয়মকরণ আছে, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং এটাতে এতদিন চলে এসছে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে রাতভর গোলাগুলি হয়েছে। 28 এপ্রিল রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে টানা 5 রাত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। অবশ্য এনডিটিভি গোলাগুলির জন্য পাকিস্তানকে দোষারোপ করে, তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য বা মন্তব্য পাওয়া যায়নি। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল লিস্টে মর্যাদা পরপর এখনও শিরোপা ওঠেনি মোহামেডানের ঘরে। সর্বশেষ 2009-10 মৌসুমে দলটি ডিপিএল-এর শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল। এবার সেই শিরোপা ঘোষণার খুব কাছে দাঁড়িয়ে মতিঝিল পাড়ার দলটি। আজ আবাহনীর বিপক্ষে জয় পেলে শিরোপা উঠবে তাদের ঘরে। অন্যদিকে গত মৌসুমে 3য় দফায় হ্যাটট্রিক শিরোপার স্বাদ পাওয়া আবাহনীর সামনেও আছে একই সুযোগ। মোহামেডানকে হারাতে পারলেই তাদের হাতে উঠবে ডিপিএল-এর শিরোপা। এই ম্যাচের আগে আবাহনীর কোচ হান্নান সরকারের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সুর। অন্যদিকে মোহামেডানের পেসার ইবাদত হোসেন শিরোপা জিততে চেয়েছেন সবার দোয়া। এগিয়ে যাচ্ছিল লিগটা এবং লাস্ট ম্যাচে এসে সেই ক্যালকুলেশনটা পুরোটাই দাঁড়িয়ে গিয়েছে যে আসলে আমরা যদি হেরেও যাই তাহলে পয়েন্ট সমান হবে, রান রেট এগিয়ে থাকবো, বাট হেড টু হেডের ক্যালকুলেশন আমরা রানস আপ হয়ে যাবো। বাট আসলে ওইভাবে চিন্তা করতে চাই না। টুর্নামেন্টের নিয়ম যেহেতু এটা, সেই নিয়মকে তো উপেক্ষা করার সুযোগ নেই। তো আমরা সেই মানসিকতা নিয়ে খেলছি এবং আমাদের আসলে চ্যাম্পিয়নশিপের বিকল্প চিন্তা করি না। অনেস্টলি যদি আমাকে বাদ দিয়ে আপনি আমার আড়ালে যে একটা টিম বয়কে জিজ্ঞেস করেন কালকে কী হবে, ওরা এক কথা বলবে আমরা চ্যাম্পিয়ন হবো। সো এই কনফিডেন্সটা প্রথম থেকেই ছিল। আর আগামীকালকে যে ফাইনাল ম্যাচ, দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। মোহামেডান লাস্ট অনেক বছর ধরে এই ইয়েটা নিতে পারে নাই, তো আলহামদুলিল্লাহ এই বছর টিমটা অনেক ভালো ছিল। আর টিমের এনভায়রনমেন্টটা খুবই ভালো, যার কারণে আমরা এই শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে। ইনশাআল্লাহ দোয়া করুন কালকে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।